আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা খতিয়ান সংক্রান্ত বিভিন্ন বিষয় জেনেছিলাম যে খতিয়ানের প্রকার, স্বীকৃত খতিয়ান কয়টা ও কি কি। এরপরে এগুলার কার্যকাল, কত সাল থেকে কত সাল এগুলা কার্যক্রম হয়েছে। এরপরে এগুলো ফুল মিনিং কি, ইত্যাদি বিষয় বিস্তারিত আমরা শিখেছিলাম। আজকে আমরা সেই চারটা খতিয়ান, স্বীকৃত যে খতিয়ান আছে, সেই চারটা খতিয়ানের কিভাবে চিনবো সেটা আমরা শিখবো। সহজে আমরা কিভাবে চিনতে পারি সেটা শিখবো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে আমাদের যে পড়াগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তো সেখানে আমরা চলে যাই। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকের ক্লাসে আমরা প্রথম জানবো সিএস ম্যাপ বা নকশা চেনার সহজ উপায়। সিএস ম্যাপ চেনার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, বরং প্রত্যেকটা ম্যাপের মধ্যে তার প্রস্তুতকাল উল্লেখ করা হয়েছে। সুতরাং সেই সময়কাল দেখেই চিনতে হবে কোনটি কোন জরিপের নকশা, ম্যাপ বা নকশা। যেমন 1888 থেকে 1940 ইংরেজি সাল পর্যন্ত সিএস কার্যক্রম চলমান ছিল। অতএব কোন নকশায় যদি 1888 থেকে 1940-এর সময় উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে এটা সিএস নকশা। এরকম ভাবে অন্যান্য নকশার মধ্যে যে কার্যকাল আছে ওই কার্যকালের মধ্যে তৈরি ওই সন যদি লেখা থাকে তাহলে সেটাই ধরতে হবে যেটা এই নকশা। এভাবে চিনতে হবে। নকশার মধ্যে সরাসরি সিএস, আর এস এস এগুলো লেখা থাকবে না। সন দেখে দেখে আমরা চিনতে পারবো, আমাদের চিনতে হবে। এখানে আমাদের একটা নমুনা হিসেবে একটা দেওয়া হয়েছে, নকশাগুলো এরকম থাকে সাধারণত। মিন নকশা হাতে পাইলে আপনার সন দেখতে পারবেন মিলায়া। কারো কাছে নকশা থাকলে দেখে নিবেন। এরপরে সিএস পর্চা আমরা কিভাবে চিনবো। পর্চার গায়ে লেখা থাকে না কোনটা সিএস, কোনটা এস এ, কোনটা আর এস, কোনটা বিএস। হ্যাঁ, যেগুলো পরবর্তীতে সার্টিফাইড কপি অর্থাৎ পরেও সংগ্রহ সংগ্রহ করা হয়, নকল কপি বা সার্টিফাইড কপি, ওইখানে একটা সিল মেরে দেওয়া হয় অনেকাংশে। কিন্তু আসলে লেখা থাকে কম্পোজকৃত বা ওইভাবে লেখা থাকে না, সিল থাকে। তো সিল ছাড়াই আমরা চিনবো, কিভাবে চিনবো, কিছু আলামত আছে। ওই আলামত গুলো যদি আমরা মুখস্থ করে নেই তাহলে আমরা দেখলেই বলতে পারবো এটা কোন পর্চা, কোন খতিয়ান। যেমন সিএস আমরা কিভাবে চিনবো। এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত, এবং এই খতিয়ান উপর নিচ লম্বালম্বি থাকে। অর্থাৎ যেই খতিয়ানটা সর্বপ্রথম রেকর্ড করে যাওয়ার পরে যেটা সরকারিভাবে যেটা সরবরাহ করা হয়েছে ওইটা অধিকাংশই
প্রিন্ট করা থাকে। পরবর্তীতে সার্টিফাইড কপি, যেগুলো পরবর্তীতে সরবরাহ করা হয় আবেদনের প্রেক্ষিতে বা নকল কপি হিসেবে, সার্টিফাইড কপি, সত্যায়িত কপি, ওগুলো হয়তো বা অনেকাংশে হাতে লেখা থাকে। এছাড়া সিএস খতিয়ান উপরে নিচে লম্বালম্বি থাকে, অর্থাৎ খাড়াখাড়ি, যেটা লম্বালম্বি উপর নিচে, উপর দিকে নিচে, ওই রকম সিএস খতিয়ান থাকে। এই খতিয়ান এপিঠ ওপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত, এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে, আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশেই উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে। উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারের নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে, এবং নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্ব স্ব হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। এই আলামতগুলো যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারবো এটা সিএস খতিয়ান। বোঝার জন্য নমুনা হিসেবে আমি এখানে কয়েকটা শেয়ার করেছি, দেখি আমরা। এই যে সিএস পর্চা, হ্যাঁ, খতিয়ান, দেখেন এটা খাড়াখাড়ি, এটা প্রথম পৃষ্ঠা, এটার দ্বিতীয় পৃষ্ঠা আছে, এবং এই প্রথম পৃষ্ঠায় দুইটা অংশ আছে দেখেন, উপরে একটা অংশ, নিচে একটা অংশ। এবং প্রথম পৃষ্ঠায় উপরে পরগনা লেখা আছে, এই যে পরগনা, পরগনা ভাওয়াল। পরগনা একটা বিশাল এলাকাকে বলা হয়, একটা বিভাগ পর্যায়ে বা বিভাগের চেয়েও বড়। তো আগে পরগনা সিস্টেম চালু ছিল, এখন তো আর নাই। ভারতে আছে এখন পরগনা, পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে না। তো এই পরগনা একটা আলামত, হ্যাঁ। এবার দুইটা অংশ আছে, উপরে একটা অংশ, নিচে একটা অংশ। উপরের অংশের মধ্যে জমিদারের নাম দুলু মিয়া, ফুলু মিয়া, পিং, কবি মিয়া, পিং মানে পিতা, এটা এই খতিয়ানের পরিভাষা, হ্যাঁ। নিচের অংশে যারা মালিক, উপরে হইল গা জমিদার, নিচের অংশে যারা মালিক, জমিদারের আন্ডারে চাষবাস করে খায়, তাদের নাম শাহেদ আলী, খোকন আলী, ইমান আলী, হারিস আলী ইত্যাদি। এখানে সবার অংশ আলাদা আলাদা ভাবে উল্লেখ করে মোট 16 আনা উল্লেখ করা আছে। এরপরে প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় অংশের সর্বশেষ কলামে লেখা আছে জোত শাহেদ আলী রায়ত স্থিতিবান, অর্থাৎ যিনি এটা চাষ করতেছে, এটা বুক করে আসতেছে, যার দখলে আছে, যিনি এটা বুক করতেছে, তার নাম হলো শাহেদ আলী রায়ত স্থিতিবান। ওই যে মানে জমিদারের আন্ডারে সে এখানে এটা চাষবাস করতেছে, সে বুক করতেছে, সে মালিক। এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন একটা কথা বলা হয়েছিল, জমির যে রকম কলাম, 1 নম্বর কলাম হলো দাগ নং, 2 নম্বর কলাম হলো জমির রকম। এই রকম কলামের পাশে একটা কলাম আছে, সেটার নাম হলো উত্তর সীমানা, অর্থাৎ মেন জমি যেটা নিয়ে আমরা আলোচনা করবো, বা যেটা জমি, এটার উত্তর পাশে কে আছে তার নাম এখানে থাকে। এটা হলো উত্তর সীমানা, এই কলামটা এখানে থাকে, এটা সিএস এর মধ্যে থাকে। তাহলে এই হইলো আলামত 2 পৃষ্ঠা বিপি। তাহলে এই আলামত গুলো আমরা যদি শিখি, যে প্রথমত খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, সার্টিফাইড কপি যদিও হস্তলিখিত থাকে, উপর নিচে কারাকারি লম্বালম্বি থাকে, এপিটুপির উপপৃষ্ঠা সংবলিত থাকে। প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দ লেখা আছে, অপর পৃষ্ঠা জমি রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠা দুটি অংশ আছে, উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারের নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে, নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্বচহিতা আলাদাভাবে উল্লেখ থাকে। আর এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। এই যে আলামত গুলো বলা হইলো, এর মধ্যে মোটামুটি একটা আইডিয়া নেওয়া দরকার, বাকি 2 একটা আলামত মেইন হিসেবে আমরা চিহ্নিত করবো পরবর্তীতে। তো এগুলা আলোচনা করলাম, কে বলতে পারেন, 2 একজনে হাত উঠান দেখি।
জি বলেন, আবু সুফিয়ান, সুফিয়ান ইকবাল। সিএস পর্চা চেনার উপায় আমরা এই জায়গা থেকে ক্লাস থেকে যেটা জানতে পারলাম যে উপরে পরগনা লেখাটি থাকবে, আর পর্চাটা হচ্ছে কারাগারি থাকবে উপরে নিচে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস দেখলাম হচ্ছে যে এটা দুইটা পৃষ্ঠা থাকবে, বোথ পেজেই থাকে, প্রথম পেজ দ্বিতীয় পেজ। তারপরে এই যে পর্চাটার উপরের অংশে প্রথম পেজে উপরে হচ্ছে জমিদার, যে মূল মালিক, জমিদারের নাম উল্লেখ থাকবে। তার নিচের অংশে যারা ভোগ করতেছে, চাষবাস করতেছে, তাদের মালিকানার অংশ দেওয়া থাকবে। পাশাপাশি আরেকটা কি দেখলাম, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় তৃতীয় কলমে এটার ওই জমির উত্তর সীমানায় কে আছে ওটার আহ, নির্ধারণ থাকবে আর কি। কে কে আছে উত্তর সীমানায়, এই জি আলামত গুলা মাশাআল্লাহ। দেখলে বুঝতে পারবেন যেটা সিএস। জি মাশাআল্লাহ। আর কেউ আছেন, হাত উঠাইতে পারেন। জি বলেন মুরাদ, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সিএস সালাম। সিএস বা সিএস পর্চা উপায় হচ্ছে যে ওইটা শতভাগ প্রিন্টেড থাকবে, এবং ওইখানের ছকগুলা লম্বালম্বি ভাবে থাকবে। এবং এরপরে হচ্ছে এটার উভয় উভয় পৃষ্ঠা সম্বলিত একটা কাগজ হবে। এবং এই প্রথম পৃষ্ঠার মধ্যে এই পরগনা শব্দটি লিখে থাকবে, এবং অপর পৃষ্ঠার মধ্যে জমির রকমের পাশেই হচ্ছে এই উত্তর সীমার মালিকের পরিচয় দেওয়া থাকবে। তারপর হচ্ছে এই এই প্রথম পৃষ্ঠার মধ্যে দুইটি অংশ হবে। উপরের অংশ হচ্ছে জমিদারের অংশ, অংশে অংশ 16 আনার অংশটার হিসাব থাকবে। আর নিচের অংশ হচ্ছে তার অধীনস্থ প্রজা, বা যারা আছে, বা যারা চাষবাস করবে তাদের এই 16 আনাটার উল্লেখ থাকবে। এবং এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশের মধ্যে এই এই জুত জুত মালিকের নাম ও তার এই ধরন উল্লেখ থাকবে। এই সমস্ত চিহ্ন যদি আমরা পাই তাহলে এটা আমরা শনাক্ত করতে পারি যে এটা সিএস পর্চা বা খতিয়ান। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো এতগুলো আলামতের মধ্যে যদি আমরা এখান থেকে একটা মেন কমন আলামত ধরে নেই, অন্যগুলো তো জানা থাকবেই। পরগনা, এটা হ্যাঁ এটা থাকবেই। এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি একদম সহজে যে এটা সিএস। এবার আমরা দেখি এস এ কিছু চিনার কিছু আলামত। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকে। সিএস যেমন ছিল খাড়াখাড়ি, এটা থাকে আড়াআড়ি। যারা আমরা কম্পিউটার চালাই, পেজের একটা ইয়ে আছে, সিস্টেম আছে, ল্যান্ডস্কেপ বলে, হ্যাঁ, আড়াআড়ি। সিএস এর মতো উপর নিচে লম্বালম্বি নয়। এই খতিয়ানের অধিকাংশ হাতে লিখিত, তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায়। এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই অংশীদারদের 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। এই খতিয়ানের সর্বশেষ মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে। এই খতিয়ানের প্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর ও নিচে হাল লেখে খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। এসএ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এসএ খতিয়ানের দাগ নম্বর একই পাওয়া যায়। তো আমরা যদি দেখি, এটা এসএ খতিয়ানের নমুনা। এই যে এটা দেখেন, এটা একটা এসএ খতিয়ানের নমুনা। এটা কি খাড়াখাড়ি না, এটা হলো আড়াআড়ি, পাশাপাশি, যেটাকে বলে উপর নিচ না, বরং কি আড়াআড়ি। এবং এখানে অংশীদারদের যে অংশ, এটা আলাদা করে বুঝায় দেওয়া হয়নি। দেখেন এই যে 2 নম্বর কলামে অংশ, অংশের মধ্যে
এখানে একটা সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে, থার্ড থার্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট। তো সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে, অর্থাৎ সকলের অংশ মিললে এত এত 16 আনা। এখানে আলাদা কারো অংশ বুঝিয়ে দেওয়া হয়নি। এরপরে দেখেন এই যে প্রথম সর্ববামে প্রথম, উপরে লেখা আছে সাবেক দাগ নম্বর, খতিয়ান নম্বর, এরপরে হাল খতিয়ান নম্বর, এটা লেখা আছে। এরপরে সর্বশেষে রাজস্ব কলাম এবং মন্তব্য কলাম, এবং সর্বশেষে রাজস্ব এবং মন্তব্য কলাম সর্বশেষে অবস্থান করে, আর অধিকাংশই হস্তলিখিত থাকে। এই হলো এসে খতিয়ানের কিছু আলামত। যদি কেউ বলতে চান হাত উঠান। জি, হুমায়ুন কবির বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। স্যার এই খতিয়ান স্প্রিং কোরিয়ান খতিয়ান থাকে এবং হচ্ছে দখল কলমে আপনার 16 আনা থাকে এবং হচ্ছে আপনার সাবেক দাগ লেখা থাকে, সাবেক লেখা থাকে এবং নিচে হাল লেখা থাকে। পাশাপাশি আরো কিছু সিম্বল আছে, এইভাবে থাকে এই খতিয়ানটা। ঠিক আছে, মাশাআল্লাহ। ইয়াসিন আরাফাত। জি, ইয়াসিন আরাফাত বলেন। জি, এসে খতিয়ান হচ্ছে যেটা আড়াআড়ি ভাবে থাকে, অর্থাৎ ডানে বাম, উপর নিচ না, আড়াআড়ি ভাবে থাকে। আর হচ্ছে সব শেষে থাকবে রাজস্ব কলাম, মন্তব্য কলাম। আর আর মনে করতে পারতেছি না। ঠিক আছে, আসাদ খান বলেন। এসে খতিয়ান চেনার উপায়, এটা আড়াআড়ি ভাবে থাকে, অর্থাৎ ডানে বামে থাকবে। অধিকাংশ লেখা হাতে দেওয়া থাকে। এটা নিচে সাবেক দেওয়া থাকে এবং হাল দাগ দেওয়া থাকে। একবারে নিচে সব রাজস্ব কলম দেওয়া থাকে, যেটার অংশীদারিত্ব আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে না, একত্রে দেওয়া থাকে। জি, মাশাআল্লাহ। তো এটা যদি আমি বলি এক কথায় কিভাবে আমরা চিনবো, হ্যাঁ, এক কথায় আমরা এইভাবে চিনতে পারি যে অংশীদারদের অংশ বুঝায় দেওয়া হয় না আলাদাভাবে, সেকেন্ড ব্র্যাকেটের মতো দেওয়া থাকে, এখানে সবার অংশ একসাথে 16 আনা। এর একটা আলামত আমরা ধরে নেই, কমন আলামত, এটা হইলেই আমরা চিনতে পারি যে এটা হইলো এসে। এবার যদি আমরা চিনতে চাই আরএস কিভাবে চিনবো, এই খতিয়ান সর্বত্র প্রিন্টেড পাওয়া যায়। এই খতিয়ানে অংশ কলামে 16 আনা অংশ, ওই যে একের নিচে একটা হসন্ত দেওয়া, এটাকে বলে 16 আনা। 16 আনা অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া আছে। এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। এই খতিয়ানে আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয় প্রকার পাওয়া যায়। আড়াআড়ি 1 পৃষ্ঠা আর খাড়াখাড়ি 2 পৃষ্ঠা। বিদেশি সনের পর আরএস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি লেখা আছে। তো আমরা একটু আলামত হিসেবে মিলাই দেখি নমুনার মধ্যে। আরএস খতিয়ান আড়াআড়িও আছে, খাড়াখাড়িও আছে। খাড়াখাড়ি হলে 2 পৃষ্ঠা, আড়াআড়ি হলে 1 পৃষ্ঠা, যেটা বলা হয়েছে। এখানে আমাদের খাড়াখাড়ি যেটা আছে, এখানে অংশ কলাম রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। প্রথম কলাম তো মালিকের নাম, দ্বিতীয় কলাম অংশ কলাম দেখেন, এরপরটা হলো রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। এরপর অংশীদারদের অংশগুলো আলাদা আলাদা বুঝায় দেওয়া হয়। আলমেজ ব্যাপারী তার অংশ কি আছে সামনে দেওয়া আছে, 2 আনা 15 গন্ডা। সমেদ মিয়া তার অংশ কত, 2 আনা 15 গন্ডা। এভাবে প্রত্যেকের অংশ আলাদা আলাদা দেওয়া আছে। এরপর সর্বশেষ নিচে মোট দেওয়া আছে 16 আনা।
তো আর এটা প্রিন্টেড পাওয়া যায় বিশেষ করে, সর্বত্রই বিশেষ করে সার্টিফাইড কপি যেগুলো হয়, এগুলো হস্তলিখিত হইতে পারে আর কি হয় আর 82 সনের পরে থানার পাশাপাশি উপজেলা শব্দ লেখা থাকে। এখানে অল্প কয়েকটা আলামত, এগুলো যদি আমরা একটু আয়ত্তে আনতে পারি তাহলে সহজ। এবার কি বলতে চান হাতু চান? জি, টিআরএস মোহাম্মদ বলেন। আর এস চিনার আলামত। এই খতিয়ানে এই মালিকদের যে নাম আছে ওইটা আলাদাভাবে বন্টন করে দেওয়া হয়। অংশ তারপর অংশ, হ্যাঁ, আলাদা বন্টন করে দেওয়া হয়। অংশ, তারপর এই খতিয়ানে অংশ কলাম ও রাজস্ব এর পাশাপাশি অবস্থান থাকে। আর এই খতিয়ানটা আড়াআড়িও হয়, খাড়াখাড়িও হয়। আড়াআড়ি যেটা হয় সেটা 1 পৃষ্ঠা, আর খাড়াখাড়ি যেটা হয় ওইটা 2 পৃষ্ঠা। আর এই 1982 সনের পরে এই এই পর খতিয়ানে উপজেলা পরিষদ থানা, লেখা আছে, বুঝেছেন? হুম। হ্যাঁ, থানা কথাটির পাশে উপজেলা শব্দটি লেখা থাকে। জি, মাশাল্লাহ। ইরফান মাহমুদ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আরএস ফর্সা বা খতিয়ান চেনার উপায়। এই খতিয়ান সর্বত্রই প্রিন্টেড পাওয়া যায়। এটা উভয় প্রকার পাওয়া যায়, আড়াআড়িও পাওয়া যায়, খাড়াখাড়িও পাওয়া যায়। যেটা আড়াআড়ি এটা হচ্ছে 1 পৃষ্ঠা, আর খাড়াখাড়ি যেটা সেটা হচ্ছে 2 পৃষ্ঠা। এতে অংশ কলম ও রাজস্ব কলম পাশাপাশি অবস্থান করে। 1982 সনের পর থেকে আহ জেলার কথাটির পাশে আহ, থানার কথাটির পাশে উপজেলা উল্লেখ থাকে। জি, মাশাল্লাহ। তো এখানে আমরা সহজে চিনতে পারি যে অংশগুলো আলাদা করে বন্টন করে দেওয়া আছে এবং সেটা আনাগোন্ডা হিসেবে দেওয়া আছে। এটা আলামত আমরা সহজে চিনতে পারি। এবার দেখবো আমরা বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ানের 1 পৃষ্ঠাতেই সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ানের অংশ কলামে 16 আনা এর পরিবর্তে 1.000, এটা হাজার পদ্ধতি, হ্যাঁ, এবং অংশীদারদের অংশ নির্ধারণে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি প্রজা ও ইজারাদারের নাম ও ঠিকানা, এবং সর্বশেষ কলামে দখল বিবরণ বা অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা থাকে। আমরা যদি দেখি, বিআরএস খতিয়ান, হ্যাঁ, এই যেটা বিএস খতিয়ান বা বিআরএস খতিয়ান, তো এটা কি সম্পূর্ণ প্রিন্টেড এবং 1 পৃষ্ঠার মধ্যে সকল কলাম এখানে দেওয়া আছে। প্রথম কলামে মালিকের নাম, ঠিকানা ইত্যাদি দেওয়া আছে। এরপরে এখানে অংশ কলামে ওই যে 1.000 ওই সিস্টেমে দেওয়া আছে আর কি, হ্যাঁ, এবং অংশ যেটা অযুতাংশ দেওয়া আছে 8 নম্বর কলামে দেখেন, শতাংশের পরিবর্তে অযুতাংশ দেওয়া আছে। লাস্ট সর্বশেষ কলামে দখল বিষয়ক মন্তব্য, এই কলামটা দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা বিএস জরিপটা আমরা চিনতে পারি। এবার হাত উঠান যারা কেউ বলেন না এই পর্যন্ত, তারা হাত উঠান। যারা বলতে চান এখনো বলেন না, হাত উঠান।
জি, তামিম বলেন। বিএস চিনার উপায় বলেন। জি, ওয়ালাইকুম সালাম। জি, বিএস চেনার উপায় হচ্ছে এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায় এবং এই খতিয়ানে এক পৃষ্ঠাতেই সবগুলো কলাম লেখা থাকে। আর ওই খতিয়ানে অংশ কলামে 16 আনার পরিবর্তে 1000, এটা কি হবে স্যার? 1.000 এটা এভাবে বলবেন। ও, 1.000 এবং অংশধারীদের অংশ নির্ণয় 1000.00 হাজার পদ্ধতি পদ্ধতি, হ্যাঁ? ব্যবহার করা হচ্ছে। জি। ও, হাজার পদ্ধতি বললেই হবে না? হ্যাঁ। ও মানে বিরাশিটা না বললেই হইতেছে। জি। আর এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা ছিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা থাকে। আর এই খতিয়ানে প্রথম কলামে মালিক, কৃষি প্রজা বা ইজারাতের নাম ও ঠিকানা এবং সর্বশেষ কলামে দখল বিবরণ বা অন্যান্য বিষয়ে মন্তব্য কথাগুলো লেখা থাকে। জি, মাশাআল্লাহ। আবু সুফিয়ান ইকবাল বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বিআরএস খতিয়ান ওই আরএস খতিয়ানের মতোই আড়াআড়ি ভাবে পাওয়া যায়। এটা বিশেষ হচ্ছে যে এটা হাজার পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। এর আগেরটা আমরা আরএস যেরকম পাইছি যে আনাগোন্দা পদ্ধতিতে, এটা হাজার পদ্ধতিতে মালিকের। আর আরেকটা বিশেষ চিহ্ন হচ্ছে যে এটা আহ শতাংশের পরিবর্তে অযুতাংশ ব্যবহার করা হয়েছে এই খতিয়ানে। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা এক কথায় যদি একটা আলামত বেছে নিতে বলে কোনটা নিব আমরা? সহজ, সেটা হলো হাজার পদ্ধতি। এটা হাজার পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তাহলে আমরা 4টা খতিয়ান সম্পর্কে আমরা জানলাম যে কিভাবে চিনবো। এর মধ্যে যদি আমরা এক একটা পয়েন্ট নেই মেইন, তাহলে সিএস এ আমরা পড়বো না, দেখলে সিএস চিনতে পারবো। এসএ তে যদি আমরা দেখি অংশ বন্টন করে দেওয়া হয় নাই, সেকেন্ড ব্র্যাকেটের মতো দিয়ে আটকে দেওয়া হয়েছে এসএ। আর এস এর মধ্যে আমরা দেখতে পাই হাজার পদ্ধতি, আনাগোনা পদ্ধতিতে সেটা দেওয়া আছে সিস্টেমে, আরো বিভিন্ন আলামত আছে। আর বিএস বা বিআরএস আমরা দেখতে পাই যে সেটা হাজার পদ্ধতিতে দেওয়া আছে। এভাবে আমরা এই পর্চাগুলো দেখলেই যেন আমরা চিনতে পারি, এইভাবে আমরা মস্ক করব, মানে চেষ্টা করব, প্র্যাকটিস করব, দেখবো, তাহলে আমরা পারবো সহজে। এবার আসেন, দেখেন কি লেখা আছে। 1 টাকা সমান 16 আনা, 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। এটা যদি আবার অন্যভাবে বলেন, 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়াতে 1 গন্ডা, 20 গন্ডাতে 1 আনা, 16 আনাতে 1 টাকা। দ্বিতীয় নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 16 আনা পদ্ধতি বিশ্লেষণ ও সূত্র। 16 আনা সমান 16 × 20 সমান 320 গন্ডা। অর্থাৎ 1 আনায় 16 গন্ডা, 16 আনায় 1 আনায় 20 গন্ডা, তাহলে 16 আনায় 320 গন্ডা, 16 × 20। 16 আনায় কড়া হিসেবে হইলে 16 × 20 × 4, ওই 4 কড়ায় আবার কি 1 গন্ডা, এই জন্য 4 আরো গুণ বাড়বে, এই জন্য 1280 কড়া। এরপরে 16 আনায় ক্রান্তি হইতে গেলে 16 × 20 × 4 × 3, মোট 3840 ক্রান্তি। 16 আনায় 16 × 20 × 4 × 3 × 20 সমান 76,800 তিল। তো আমরা মুখস্থ করব, কিভাবে মুখস্থ করব? প্রথম 1 নং সূত্র যেটা আছে, 1 নং সূত্রের বাম পাশের কলাম যেটা, এটা মুখস্থ করলে হবে। 1 টাকা সমান 16 আনা, 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। এতটুকু মুখস্থ করলে হবে। 2 নম্বর সূত্র কিভাবে মুখস্থ করব? ডাইরেক্ট 16 আনা সমান 320 গন্ডা, 16 আনা সমান 1280 কড়া, 16 আনা সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান 76,800 তিল। 1 মিনিটে মুখস্থ করতে থাকেন।
কেউ বলতে পারবেন? হাত উঠান। ফরহাদ উদ্দিন বলেন, 1 নম্বর সূত্রটা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। 1 টাকা সমান 16 আনা, 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। জি, মাশাআল্লাহ। 2 নম্বরটা বলে ফেলেন। 16 আনা সমান 320 গন্ডা, 16 আনা সমান 1280 কড়া, আর 16 আনা সমান 3840। 3840 ক্রান্তি, আর 16 আনা সমান 76,800 তিল। জি, মাশাআল্লাহ। মোহাম্মদ রাসেল, আপনি বলবেন, হ্যাঁ? সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কোনটা বলবো? বলেন, দুটোটাই বলেন। আচ্ছা, আহ 1 টাকা সমান হচ্ছে 16 আনা, তারপর 1 আনা 20 গন্ডা। আপনার কথা আসে না, ভুলে গেছেন? মারুফ আহমেদ বলেন, হ্যাঁ? মারুফ আহমেদ, আনমিউট করে বলেন। তানভীর আজহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। 1 টাকায় 16 আনা, 1 আনায় 20 গন্ডা, 1 গন্ডা 4 কড়া, 1 কড়া 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। 16 আনা 320 গন্ডা, 16 আনা সমান 1280 কড়া, 16 আনা সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান 76,800 তিল। 3840 বলবেন সহজে, হ্যাঁ? 2 কথায় হয়ে যাবে। জি। মারুফ বলেন, আপনি আনমিউট করছেন। 1 টাকা সমান 16 আনা, 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। এরপরে 16 আনায় 320 গন্ডা, 16 আনায় 1260 1280 কড়া, ষোলো জি, আনায় 340 ক্রান্তি, 16 আনায় 76,800 তিল, হ্যাঁ? 7,000। ইরফান মাহমুদ, আনমিউট করেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, 1 টাকা সমান 16 আনা, 1 আনা সমান 20 গন্ডা, 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান 4 কড়া, এক কড়া সমান 3 কান্ত্রি, 1 কান্ত্রি সমান 20 তিল। 16 আনা সমান 320 গন্ডা, 16 আনা সমান 1280 কড়া, 16 আনা সমান 3840 কান্ত্রি, 16 আনা সমান 76,800 তিল। ঠিক আছে, তা আমাদের সবাইকে এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ? আমাদের যে ক্লাসের যে মাঝে গ্যাপ আছে, এই সময়গুলোর মধ্যে আমরা এটা মুখস্থ করে নেব, একদম টাটকা মুখস্থ, যেন আমরা বলতে পারি, এটা আমাদের কাজে লাগবে।
হিসাব করার সময়। এবার আমরা শিখবো আনা গন্ডা করা ক্রান্তি তিল কিভাবে লেখে। তো আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করি, দেখেন। সবাই আগে এই সিরিয়ালটা মুখস্থ করেন, আনা গন্ডা করা ক্রান্তি তিল। হ্যাঁ, সবাই মুখস্থ করেন, আনা গন্ডা করা ক্রান্তি তিল। সবাই মুখস্থ করেন, আনা গন্ডা করা ক্রান্তি তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল। তো আমরা এর আগে পড়লাম 1 টাকা 16 আনা, ঠিক না? তাহলে 16 আনা পর্যন্ত আমাদের যেতে হবে, শিখতে হবে 16 আনা পর্যন্ত কিভাবে লেখে। আমরা স্কুলে পড়েছি না রোমান সংখ্যা, অঙ্ক বইয়ে, ওইরকমই আনাগন্ডা এগুলো একটা সিম্বল, প্রতীক, ওইগুলা রোমান সংখ্যার মতোই। আমরা যদি 1 থেকে 4 পর্যন্ত পারি তাহলে আমরা বাকিগুলো পারবো আশা করি। এই যে কোনাকুনি টান, এটাকে বলে 1 আনা। এটাকে বলে কি? 1 আনা। সবাই খেয়াল করছেন? ভালো মতো খেয়াল করেন। এরপরে 2-এর মতো লেখা টান, 2 আনা। 3-এর মতো লেখা টান, 3 আনা। 3 আনা আরো 2টা সিম্বল আছে, সেটা হলো 9-এর মতো, আরেকটা হলো সি এর মতো। এগুলো হলো 3 আনা, ঠিক আছে? 3-এর মতো, 9-এর মতো, সি এর মতো 3 আনা লেখে এইভাবে। 4 আনা লেখে শুধু একটা টান, সোজাসুজি টান, 4 আনা। এই 4টা যদি আপনি পারেন তাহলে আপনি 16 আনা পর্যন্ত যেতে পারবেন। এবার যদি আপনি লেখেন 5 আনা, কিভাবে লিখবেন? 4 আনা আর ওই যে 1 আনা লাগাই দিবেন এখানে, 5 আনা হয়ে গেল। 6 আনা কেমনে লিখবেন? 4 আনা 2 আনা, 6 আনা। 7 আনা কেমনে লিখবেন? 4 আনা 3 আনা, 7 আনা। 8 আনা কেমনে লিখবেন? 4 আনা 4 আনা, 8 আনা। নয় আনা কেমনে লিখবেন? 8 আনা, 4 4 8, আর ওই যে 1 আনা, 9 আনা। 10 আনা 4 4 8 আর 2 10 আনা। 11 আনা 4 4 8 3 11 আনা। 12 আনা কিভাবে? 4 4 4, 3টা না? তো এইভাবে না লিখে একটানে লিখবেন, দর মতো। এই যে দর মতো, এটা হলো 12 আনা। 13 আনা 12 আনা আর ওই 1 আনা 13 আনা। 14 আনা 12 আনা আর 2 আনা 14 আনা। 15 আনা, 12 আর 3 15 আনা। 16 আনা, এক লেখা নিচে একটা হসন্তর মতো দিলে এটা হলো 16 আনা। কত সহজ না? আপনি শুধু 1 থেকে 4 পর্যন্ত শিখেন, বাকিগুলা মিলাইতে পারবেন। আনাগুলো কে কে শিখেছেন হাত উঠান। 16 আনা পর্যন্ত কে কে পারবেন? চারের অধিক হলেই 4 দিয়ে 8 পর্যন্ত যাওয়া যাবে। এরপরে আবার 8 2 4 মিলে 8 12 পর্যন্ত। এরপরে 12-র পরে আবার 13 14 15।
জি মাশাল্লাহ, তাহলে আমরা আনা শিখে ফেললাম। হ্যাঁ, তাহলে 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা। এই গন্ডাটা লেখে সংখ্যা দিয়ে। হ্যাঁ, 1 2 3 4 5 এই 20, এই সবগুলা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা। 20 গন্ডা 1 আনা। এরপর 4 করায় 1 গন্ডা, ঠিক না? করা, করাটা আবার কিভাবে লেখে? করা লেখে খাড়াখাড়ি, এই যে লম্বা একটা টানের 1 করা, 2 টান 2 করা, 3 টান 3 করা, 3 টান আর 1 4 করা। দেখেন করাটা শিখছেন কিভাবে? 1 টান 1 করা, লম্বা লম্বি, খাড়াখাড়ি যেটা আর কি। 2 টান 2 করা, 3 টান 3 করা, 4 টান 4 করা। তাহলে 4 করা 1 গন্ডা। ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, ঠিক না? ক্রান্তি কিভাবে লিখবো? কোনাকুনি 1 টানে 1 ক্রান্তি, কোনাকুনি 2 টানে 2 ক্রান্তি, কোনাকুনি 3 টানে 3 ক্রান্তি। এই 3 ক্রান্তিতে 1 করা। এবারে তিল, 20 তিলে 1 ক্রান্তি। তিলগুলো আবার ওই গন্ডার মতো সংখ্যা হিসেবে লেখে। 1 2 3 4 5 6 7 8 20 পর্যন্ত। তাহলে 20 তিলে 1 ক্রান্তি। এভাবে লিখতে হয়, আনা গন্ডা করা ক্রান্তি তিল। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম স্বীকৃত জরিপ বা খতিয়ান যে 4টা, এটা কিভাবে আমরা সহজে চিনতে পারি সেটা। এরপরে শিখলাম আনাগন্ডার 2টা সূত্র। এরপরে শিখলাম আনাগন্ডা পরাক্রান্তি তিল কিভাবে লিখে, এই সিম্বল গুলো। আজকের মূল ক্লাস এই পর্যন্তই।